টি-20 বিশ্বকাপের পরেও পাকিস্তান রইল পাকিস্তানেই। বাংলাদেশের কাছে মাত্র 114 রানে অল আউট হয়ে গেল। সৌজন্যে নাহিদ রানার আগুনে বোলিং, এমন বোলিং করলেন যে পাকিস্তানের টপ অর্ডার ভেঙে তছনছ হয়ে গেল। টি-20 বিশ্বকাপে হাইয়েস্ট রান স্কোরার, এই ম্যাচেও হাইয়েস্ট রান স্কোর করলেন। কত করলেন? অনেক রান করেছেন, 27, কারণ তার বেশি কেউ রান করতে পারেননি। লিপস্টিক রিজওয়ান, তিনি রান করেছেন হচ্ছে মাত্র 10। সালমান আলী আগা আছেন, সাদাকাত রয়েছেন, হুসেন রয়েছেন, সবাই কিন্তু ছিলেন, ফাহিম আশরাফ রয়েছেন। তাহলেও বাংলাদেশের কাছে অসহায় আত্মসমর্পণ পাকিস্তানের। মাত্র 114 রানে 10 উইকেট খুইয়ে খুব তাড়াতাড়ি হোটেলে ফিরে যেতে চাইলেন কারা? সালমান আলী আগার টিম। যদি তাড়াতাড়ি ইফতারিটা শেষ হয়ে যায় সেই জন্য, কারণ পাকিস্তানের থেকে অনেক ভালো অর্থনৈতিক অবস্থা বাংলাদেশের, তাই সেইখানে ভালো মতো ইফতারির ব্যবস্থা থাকবেই বাংলাদেশে, সেটাই ভেবেছিলেন বোধহয় সালমান আলী আগার দলের সদস্যরা। তাই তাড়াতাড়ি দেশে ফিরে যাওয়ার জন্য তারা চেষ্টা করছেন না, তারা চেষ্টা করছেন তাড়াতাড়ি হোটেলে কিভাবে ফিরে যাওয়া যায়। অনেকেই বলছেন এই টিমটা পাকিস্তানের জেড টিম। আচ্ছা, আর কাদের পাকিস্তান খেলাবে? আর কোথায় রয়েছে মিসবাউল হক, উমর আকমল, আহমেদ শেহজাদ, তার সঙ্গে যদি এবার সোহেল তানভীরকে যুক্ত করেন, মোহাম্মদ আমিরকে যুক্ত করেন, মোহাম্মদ হাফিজকে যুক্ত, এদের খেলালে তবে ভালো লাগবে। আর আছে কি পাকিস্তানের নতুন করে খেলানোর? হ্যাঁ, এক আছে ঘন্টেকা কিং বাবার আজম, তার সঙ্গে রয়েছে স্যাম আয়ুব, আর কে সাউথ শাকিল আর ফকর জামান। হ্যাঁ, ফকর জামান বা বাবার আজমকে এই টিমের সাথে যুক্ত করাই যেত, যাতে অন্তত ভাই ভাইয়ের লড়াইয়ে বড় ভাই অন্তত মাঝে জিততে পারে। কিন্তু বড় ভাই যেভাবে নাস্তানাবুদ হলো ছোট ভাইয়ের কাছে, মানে কষিয়ে চত্থাপ্পড় মারলো, তাতে খুব দুঃখ থাকার কথা বড় ভাইয়ের ঘরের লোকেদের। টোটাল 40টা ম্যাচের মধ্যে বোধহয় লাস্ট 8টা ম্যাচের মধ্যে 5টা ম্যাচ পাকিস্তান হেরেছে বাংলাদেশের কাছে। লাস্ট 8টা ম্যাচের মধ্যে 5টাই হেরেছে বাংলাদেশের কাছে পাকিস্তান। দারুণ বল করলেন নাহিদ রানা। মিরপুরের যে পিচ হয় মোটামুটি ধানক্ষেত পিচ হয়, কিন্তু সেই পিচ নয়, এবারে ভালো পিচ দেওয়া হয়েছে, তাতে দুরন্ত বোলিং করলেন নাহিদ রানা 7 ওভারে 24 রান দিয়ে 5 উইকেট নিয়েছেন। পুরো টপ অর্ডারটাকে একাই ধ্বংস করে দিয়েছেন। তার টপ অর্ডারে উইকেটের মধ্যে সাহেবজাদা, ফারহান, সাদাকাত, হুসেন, রিজওয়ান, সালমান আলী আগা 1, 2, 3, 4, 5 প্রথম 5 জনই আছে। তারপরে তাকে আর বল করতেও দিলেন না মিরাজ, কারণ তিনি ভাবলেন আমার উইকেট কিছু তো দরকার। তাই এলেন তালাত, সামাদ, ফাহিম আর শাহিন, এই কয়েকটা উইকেট তিনি তুলে নিলেন। মাঝখানে একটা উইকেট তাসকিন আর মুস্তাফিজুরকে ভাগাভাগি করে তারা দিয়েছেন। ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ঝড় তুললেন তানজিদ। 42 বলে 67 রান করলেন, 5টা 6 মারলেন, 7টা 4 মারলেন, আর একটু সঙ্গত দিলেন পুরনো ক্যাপ্টেন শান্ত। তাছাড়া বাংলাদেশ এই ম্যাচটায় শুধুমাত্র বোলিং পারফরমেন্সের জোরে ম্যাচটা বার করে নিয়ে চলে গেছে। পাকিস্তান টিমের কোচ মাইক হেসেন, প্লিজ আপনি চলে যান, টিমটায় আর থাকবেন না। এবার অন্তত পাকিস্তানের কাউকে নিজের দলের কোচ হিসাবে বসানো দরকার, কারণ টিমটা মেন্টালিটিটাই হারিয়ে গেছে। এদের কোনো যোগগুরু, কোনো ধর্মগুরু যার কাছে হোক পাঠাক, অন্তত স্পিরিচুয়ালিটির মাধ্যমে যদি এদের কনফিডেন্সটা বুস্ট আপ করা যায়। টিমটার মধ্যে না আছে কোনো পেশেন্স, না আছে কোনো বিল্ডিং কোয়ালিটি, না আছে কোনো ফাইট করার স্পিরিট, কিচ্ছু নেই। জাস্ট নামে পাকিস্তানের হকি টিম একসময় পৃথিবী বিখ্যাত ছিল, যারা মাঠে নেমে দুরন্ত পারফর্ম করতো, অনেকবার ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, কিন্তু তারাও ধসে যায়। বর্তমান পাকিস্তান ক্রিকেট টিমটা ঠিক সেই অবস্থা, না লাগে হোমে, না লাগে যোগে, না লাগে ব্যাটিং ভালো, না ফিল্ডিং ভালো, না ফিল্ডিংটা মোটামুটি ভালো, না বোলিং ভালো। প্রিমিয়াম ফার্স্ট বোলার শাহিন শাহ আফ্রিদি, তার সঙ্গে আজকে মিস্ট্রি স্পিনার আবরার আহমেদ ছিলেন, সালমান আলী আগা ছিলেন, ফাহিম আশরাফ ছিলেন, ওয়াসিম জুনিয়র ছিলেন। আর কাকে চাই? আর কাকে পাকিস্তান খেলাবে? শুধুমাত্র এখানে নাসিম শাহকে ঢোকানো যেতে পারে। শতাব খানকে তো বাদ দিয়ে দিয়েছে টি-20 পারফরমেন্সের পরে। ঠিক আছে, অন্তত বাবার, সাউথ শাকিল, ফকর জামানকে তো রাখতে পারতো, যাতে ওপেনিংয়ে সাহিবজাদা ফারহানের সঙ্গে ফকর জামান নামলে অন্তত ম্যাচটায় কিছুটা রান হতো। 114 রান! এই ম্যাচটার টার্নিং পয়েন্ট বলা যেতে পারে বোধহয় তারেক রহমানের মেয়ে, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে জাইমা রহমান মাঠে এসেছেন। তাকে দেখেই বোধহয় প্লেয়াররা চার্জড আপ হয়ে গেছেন এবং এরকম পারফরমেন্স করেছেন। লোকে বলছেন জাইমা রহমানকে প্রতিদিন মাঠে নিয়ে আসুন বাংলাদেশের খেলায়, যদি প্লেয়াররা পলিটিক্যালি এরকম চার্জড আপ হয়ে ভালো পারফরমেন্স দেয়।
বাংলাদেশ নিজেদের 5 স্টার পারফরমেন্স বজায় রাখলো। ঘরের মাঠে তারা সত্যিই টাইগার, কিন্তু ঘরের বাইরে গেলেই কেন এই টাইগার যে ভেজা বিড়াল হয়ে যায় ভগবান জানে। কারণ তখন তারা ব্যাটিংও পারে না, বোলিংও পারে না, কিছুই পারে না। এই বাংলাদেশ টিম বিরাট কিছু সাফল্য এনে দেবে কিনা সেটা সময় বলবে, কিন্তু তারা ঘরের মাঠে অসাধারণ। এরপরে ভারতের বিরুদ্ধে সেপ্টেম্বর মাসে সিরিজ আছে, ভারত নিশ্চয়ই খেলতে যাবে, কারণ বর্তমানে বাংলাদেশের বড় পরিবর্তন হয়েছে, স্টেবিলিটি এসছে, ইকোনমিকভাবে স্টেবিলিটি এসছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের স্টেবিলিটি দরকার। বাংলাদেশ যদি ভালো পারফর্ম করেন তাহলে একটা উত্তেজক সিরিজ দেখতে পাওয়া যাবে। দয়া করে ধানক্ষেত বা মরা উইকেট বানাবেন না। চট্টগ্রামে যেমন উইকেট বানানো হয়ে থাকে, যেমন একটা উইকেট বানাবেন যেখানে খেলতে ভালো লাগবে, অন্তত রান হবে। আমাদের বর্তমানে যে স্কোয়াডটা রয়েছে, যদি টি20 বাদ দিয়ে, এই স্কোয়াডের মধ্যে কিন্তু বিরাট কোহলি আর রোহিত শর্মা ঢুকবেন ওয়ান ডে ক্রিকেটে। মানে বুঝতে পারছেন ক্রেজ কতটা বাড়বে রোহিত শর্মা আর বিরাট কোহলি এই টিমে ঢোকার মধ্যে। ম্যাড়ে ম্যাচ উপহার দেবেন না, পারলে সাকিব আল হাসানকে নিয়ে আসুন বাংলাদেশে। ভারতের ম্যাচে অন্তত সাকিব আল হাসান মাঠে থাকুক। বিরাট কোহলি রোহিত শর্মার উল্টো দিকে একটা সাকিব আল হাসানকে দরকার আছে, যে সাকিব আল হাসানের অন্তত যে পেডিগ্রিটা বা যে ফ্যান ফলোয়িংটা রোহিত বা বিরাটের অনেকটা কাছাকাছি। বিরাট কাছাকাছি বলবো না, সাউথ ইস্ট এশিয়ায় বিরাট কোহলির মতো ফ্যান ফলোয়ার সারা কেউ নেই। মেসি রোনাল্ডোর পরই সব থেকে বেশি ফ্যান ফলোয়ার ইনস্টাগ্রামে রয়েছে হচ্ছে বিরাট কোহলি। 275 মিলিয়ন, মানে প্রায় 27.5 কোটির মতো ফলোয়ার্স রয়েছে ইনস্টাগ্রামে, আরও বেশি তো কম নয়। কাছাকাছি শুধুমাত্র সাকিব আল হাসানই রয়েছেন। সাকিব আল হাসানকে ফিরিয়ে নিয়ে আসুন, অন্তত একটা জমজমাট সিরিজ দেখতে পাওয়া যাবে সেপ্টেম্বর মাসে ভারত বাংলাদেশের। এরকম মরা সিরিজ যেন না হয় 114 রানে অল আউট হয়ে যাচ্ছে। কারণ আমরা মোটামুটি বাংলাদেশে গিয়ে সিরিজ লাস্ট দুবার হেরেছিলাম। সেখানে একবার রোহিত শর্মার হাতে স্টিচ ছিল একটা ম্যাচে, সেটা লাস্টে নেমে হারেন, আর ঈশান কিষান একটা 200 করেছিল। ঠিক সেরকম একটা ভালো ম্যাচ দরকার। আজকে বাংলাদেশের 5 স্টার পারফরমেন্স। পাকিস্তানের উইকেট কীভাবে পড়েছে শুনবেন: 41-এ 1, 47-এ 2, 53-এ 3, 64-তে 4, 69-এ 5, 70-এ 6, 77-এ 7, 80-তে 1, 82-তে 9, 114-এ 10। এই হচ্ছে বাংলাদেশের বোলিং ফিগার। মানে তাসকিন 7 ওভারে 29 রান দিয়েছেন, মুস্তাফিজুর 4 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট, মিরাজ 10 ওভারে 29 রান দিয়ে 3 উইকেট, রিশাদ 2 ওভার মাত্র বল করার সুযোগ পেয়েছেন। ফারহান আর ফাহিম আশরাফকে বাদ দিলে বাদ বাকি সব মোবাইল নাম্বার বলা যাবে, 4, 10, 5, 4, 0, 4 এরকম। 114 রান 50 ওভারে ক্রিকেটে কী করতে পাকিস্তান টিম না ভালো? পাকিস্তানে বেশ আগুন জ্বলছে, কিন্তু বাংলাদেশ ভালো, সিরিজটা অন্তত যেত। এবার ঘরের বাইরে ভালো পারফর্ম করো, অন্তত যাতে টি20 বিশ্বকাপের ভরপাইটা করা যায়। ও, পাকিস্তান মাঝখান থেকে 14 কোটি টাকা পেয়েছে এই টি20 বিশ্বকাপে সুপার 8-এ ওঠার জন্য। এটাই অনেক পাকিস্তানের জন্য। 14 কোটি ভারতীয় টাকা হলে পাকিস্তানের টাকায় অনেক টাকা। অনেক টাকা পাকিস্তান বোর্ডের লাভ হলো।